এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 26 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 9 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। গতকাল বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহে দুদিনব্যাপী জন্ম উৎসবের উদ্বোধন করা হয়। রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত কুঠির বাড়ি প্রাঙ্গণ। গানে ও আলোচনায় স্মরণ করা হয় রবি ঠাকুরকে। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী জন্ম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। দর্শক, উৎসব মুখর বৈশাখটা যেন পূর্ণতা পায় 25শে বৈশাখের মধ্য দিয়ে। সারা দেশে পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে কবিগুরুর জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী জন্ম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা একটু সেখানকার আয়োজন নিয়ে জেনে আসব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, শুভ সকাল। রবীন্দ্র উৎসব আজ দ্বিতীয় দিনকে ঘিরে কাছারি বাড়িতে কি কি আয়োজন রাখা হয়েছে সেসব নিয়ে আমাদের জানাবেন। শুভ সকাল আপনাকেও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জের কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুরের কাছারি বাড়িতে কিন্তু 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। গতকাল ছিল উদ্বোধনী অনুষ্ঠান এবং আজকে কিন্তু এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এবং দ্বিতীয় দিন আমরা যেটি জানতে পেরেছি যে সকাল থেকে কিন্তু সেখানে আলোচনা, প্রবন্ধ পাঠ এবং বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আয়োজন করা হয়েছে। এবং এই 3 দিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে কিন্তু রবীন্দ্র কাছারি বাড়ির যেটি সেই প্রাঙ্গণটি কিন্তু সাজ রব এখন রয়েছে এবং রবীন্দ্র ভক্তদের পদচারণায় কিন্তু এখন এই কাছারি বাড়িটি মুখরিত। এবং আপনাদের যদি আমরা একটু দেখাই যে ঠিক এই রবীন্দ্রনাথের যেটি স্মৃতি বিজড়িত কাছারি বাড়ির, সেখানে একটি স্মৃতি জাদুঘর রয়েছে, সেখানে কাছারি বাড়ি মিলনায়তন রয়েছে এবং ঠিক এই পুরো কাছারি বাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সাজানো হয়েছে। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালায় কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর, সিরাজগঞ্জ, ঢাকা এবং কলকাতা থেকে কিন্তু শিল্পীরা সেখানে অনুষ্ঠানে অংশ নিয়েছে। এবং গতকাল আমরা যেটি দেখেছি যে উদ্বোধন অনুষ্ঠানের পর থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যারা রবীন্দ্র ভক্ত তাদের পদচারণায় কিন্তু মুখরিত ছিল এবং আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়েছে। যদি আপনাদের একটু দেখায়, আজকে ঠিক সকাল 10টা থেকে কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হবে। প্রথমে রয়েছে আলোচনা এবং প্রবন্ধ পাঠ। আপনারা দেখতে পাচ্ছেন যে রবীন্দ্র কাছারি বাড়ির মিলনায়তন, এই মিলনায়তনে কিন্তু অনুষ্ঠানটি হবে এবং দুপুরের পর থেকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজকে আমরা সিরাজগঞ্জের সম্মিলিত সাংস্কৃতিক জোট, শ্রীকমল সঙ্গীত বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি এবং রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ তাদের কিন্তু পরিবেশন রয়েছে। সবকিছু মিলে কিন্তু রবীন্দ্র কাছারি বাড়িতে কিন্তু এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু সাংস্কৃতিক কর্মীদের মধ্যে, বিশেষ করে রবীন্দ্র ভক্তদের মধ্যে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা রয়েছে। সারিকা। হীরক গুণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাছারি বাড়িতে যে আয়োজন করা হয়েছে তার দ্বিতীয় দিনের আয়োজন নিয়ে আমরা জানছিলাম। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 163তম জন্মবার্ষিকী। তার জন্মবার্ষিকী উপলক্ষে সকাল 24-এর পক্ষ থেকে আবারও অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা জানাই। দর্শক, কবিগুরুর জন্মদিনের আয়োজন নিয়ে তো জানছিলাম, এবারে আমরা জানব আজকের দিনটি 9 মে। এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন তাদের শুভেচ্ছা তো জানাবই,
সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব। 1936 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ অভিনেত্রী গ্লেন্ডা মে জ্যাকসন। অভিনয় জীবনে তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন 3 মাধ্যমেই কাজ করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি 2টি একাডেমিক পুরস্কার, 2টি এমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি বাফটা পুরস্কার অর্জন করেছেন। 1989 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক দেবেরকোন্ডা বিজয় সাই। তিনি একটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি নন্দী পুরস্কার অর্জন করেছেন। 2018 সালে তিনি ফোর্বস ইন্ডিয়ান সেলিব্রিটি 100 তালিকায় স্থান পেয়েছেন। পেলি চুপলু এবং অর্জুন রেড্ডি সিনেমায় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। 1992 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী সেন্থামারাই কান্নান। তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম দক্ষ অভিনেত্রী হিসেবে বিবেচিত। তিনি 4টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং 2টি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য প্রশংসার প্রাপক। পল্লবী 2015 সালে মালায়ালাম ছবি প্রেমাম দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। 1987 সালের এই দিনে জন্মগ্রহণ করেন টাইগার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মাত্র 16 বছর 267 দিন বয়সেই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুশফিকের টেস্ট অভিষেক হয়েছিল, যার আগে ক্রিকেটের এই ঐতিহ্যবাহী মাঠে এত কম বয়সে অভিষেক হয়নি কারো। দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে 3টি ডাবল সেঞ্চুরি তার। বিশিষ্টজন তো বটেই, সেই সাথে আপনারা যারা সকাল 24 সাথে যুক্ত আছেন, আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের আজ জন্মদিন, তাদেরকে সকাল 24 এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এবারে আমরা দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। শুরু করব সমকাল দিয়ে। উপজেলা নির্বাচনের কম ভোটের রেকর্ড, জাল ভোট, ব্যালট কেড়ে নিয়ে পছন্দের প্রার্থীকে প্রতীকে সিল, বিক্ষিপ্ত সহিংসতা। 136টির মধ্যে 116 চেয়ারম্যান আওয়ামী লীগের। সুদহার বাজারের ওপর ডলার 1 লাফে 117। নীতি সুদহার আরও বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, ডলারের দর নির্ধারণের নতুন পদ্ধতি চালু, আইএমএফের শর্ত বাস্তবায়ন। দর্শক, চলে যাব প্রথম আলোতে, দেখে নেব প্রথম আলোর আজকের দিনের প্রধান শিরোনামগুলো। অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রভাব আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হয়। ব্যাংক খাত চেনে তোলার পরামর্শ আইএমএফের। খেলাপি ঋণ কমানো, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়ন, রাজস্ব বাড়ানোর তাগিদ। দর্শক, চলে যাব দৈনিক ইত্তেফাকে। শুরুতে যে শিরোনামটি পড়ছি, কিছু স্থানে ব্যালট ছিনতাই, ভোটকেন্দ্রে দখলের চেষ্টা, হামলা, সংঘর্ষ, যেমনটা আমরা সমকালেও পড়ছিলাম। ডলারের দাম 117 টাকা নির্ধারণ। ক্রলিং পেগ পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক। মার্কিন ডলারের বিনিময় হার ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। দর্শক, আমরা এবারে কালের কণ্ঠের শিরোনামগুলো দেখব। কিছু সংঘর্ষ বাদে শান্তিপূর্ণ ভোট। কিছু সংঘর্ষের ঘটনা দেশের 139 উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। 34 সংঘর্ষ, আহত 25, অনিয়মের ঘটনায় গ্রেপ্তার 37। 2 কেন্দ্রের ভোট স্থগিত, 30 থেকে 40% ভোট পড়েছে সিইসি। বাংলাদেশকে তৃতীয় কিস্তির ঋণের অর্থ দিতে সম্মত আইএফ। বোর্ডের অনুমোদনের পর তৃতীয় কিস্তির $115 কোটি অর্থ ছাড়। রিজার্ভ কমায় সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের জটিলতা বাড়িয়েছে। গতির ভিন্নতায় দুর্ঘটনা বাড়ার শঙ্কা। সারা দেশে
কোন ধরনের সড়কে কোন গাড়ির সর্বোচ্চ কত গতিতে চলতে পারে তা নির্ধারণ করে দিয়েছে সরকার, কিন্তু একই সড়কে বিভিন্ন ধরনের গাড়িকে ভিন্ন গতিতে চলতে বলা হয়েছে, লেন ভিত্তিক গতি আলাদা করা হয়নি। দর্শক, সব শেষে আমরা বণিক বার্তার শিরোনামগুলো দেখে নেব। একদিনেই টাকার 6.36% অবমূল্যায়ন, 60 টাকা বাড়ল ডলারের বিনিময় হার। বাজার থেকে করোনার সব টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। দেশের টিকা গ্রহীতার পার্শ্ব প্রতিক্রিয়া অনুসন্ধান করছে সরকার। বিশ্ববাজার থেকে নিজেদের তৈরি সব কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। এই টিকার শরীরে রক্ত জমাট বাঁধা এবং প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ার মতো বেশ কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ ছিল। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। কদিন পরেই বাজারে আসবে সাতক্ষীরার আম। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সাথে যুক্ত হবে সাতক্ষীরা থেকে সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, কদিন পরেই তো আম চলে আসছে বাজারে, তো কৃষকরা কতটা আশাবাদী তাই নিয়ে? সারিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে সাতক্ষীরার আম এত বেশি সুস্বাদু এবং সুন্দর মিষ্টতা, এ কারণেই কিন্তু বাংলাদেশের বাজার ছেড়ে বিদেশেও রপ্তানি হয় এবং সবাই খুব মন ভরে এটি খায়। আসলে এবার সাতক্ষীরার আম কিন্তু যে আমের গাছে শুঁয়োপোকার দ্বারা যে মড়ক লেগেছিল, সেই মড়কের কারণে কিছু কিছু অঞ্চলে কিন্তু আম কম হয়েছে। এই আম আজকে আম ক্যালেন্ডার অনুযায়ী আম ভাঙা হবে 3 জাতের আম, গোপালভোগ, গোলাপ খাস এবং সরিষা খাস। এই 3 জাতের আম ভাঙা হবে দুপুরের পর থেকে, এবং দুপুরের পরে বিকেল নাগাদ এই আম কিন্তু এই বাজারে, বড় বাজারের যে আড়তগুলো আছে, বড় বড় আড়ত, সেই আড়তে এসে রাখবে এবং এখানে কিন্তু তখন ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী মানে এত বেশি জমজমাট হবে, একেবারে উৎসবের মতো। তখন এখানে তিল ধারণের থাকবে না এবং দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। তো যেটি আপনি আরও জানতে চাচ্ছিলেন যে অন্য কোনো ফসলের ক্ষতি হয়েছে কিনা এই বৃষ্টি হওয়ার কারণে। 2 দিন যাবৎ সাতক্ষীরায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিছুটা হলেও ধানের ক্ষতি হয়েছে, কারণ যারা শেষে ধান চাষ করেছিলেন তাদের ধানটা অনেকে কাটতে পেরেছিলেন, অনেকে কেটে মাঠেই রেখে দিয়েছিলেন, তো সেই ধানগুলো একটু ক্ষতি হয়েছে। তো সার্বিক বিষয় মিলে আসলে আম কিন্তু সাতক্ষীরার বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় এবং বিদেশেও যায়। এবার দাম নির্ধারণ করেছে 50 টাকা কেজি দরে বিক্রি হবে। তো এই ছিল সাতক্ষীরার বাজারে আমের এবং অন্যান্য ফসলের সর্বশেষ চিত্র। সারিকা। ময়না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরার আম শুনলেই যেন জিভে জল চলে আসে। আর এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আম কিছুদিন মধ্যেই বাজারে উঠতে শুরু করছে, আমরা তাই নিয়ে জানছিলাম। এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব, জেনে নেব আজকের দিনের আবহাওয়া বার্তায় কি রয়েছে, কি পূর্বাভাসে কোন জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে সেই পূর্বাভাসগুলো, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড আমরা দেখব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 28.5 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় 31.5 এবং সর্বনিম্ন ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ায় 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমারখালীতে 33.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রত্যেক বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড় হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। এবার একটু আরও বিস্তারিত আমরা জানতে কুড়িগ্রামে চলে যাব। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, শুভ সকাল। বেশ কিছুদিন তীব্র তাপপ্রবাহের পর তো বেশ কয়েকটি জেলায় বলা যায় শীতল মোটামুটি আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। কুড়িগ্রামের কি অবস্থা, সেই সাথে কৃষি পণ্যের কি অবস্থা, ধান কাটা শুরু হয়েছে কিনা, এসব নিয়ে আমাদের জানাবেন। সারিকা, শুভ সকাল। দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের পর গত 2 থেকে 3 দিন একটু কিন্তু শীতল বাতাস ছিল কুড়িগ্রামে। যেমন গতকাল ভোট ছিল এখানকার 3টা উপজেলায়। গতকাল কিন্তু কয়েক দফা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। বৃষ্টির মাঝেও লোকজন কিন্তু ভোট দিতে আসছিল এবং সারাদিন আকাশটা মেঘলা ছিল। কিন্তু আজকে সকাল থেকে আবারও কিন্তু বলা যায় যে কাঠফাটা রোদ। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে আমি আছি রৌমারীর ভোলা মোড়ে, এখানে যে লোকজন কিন্তু সবসময় একটু বেশি থাকে। এটা একটি বাজারের অন্যতম জনাকীর্ণ মোড়। এই মোড়ে আমরা লোকজনের সঙ্গে যেটা কথা বলছিলাম যে গত 1 মাস ধরে যে তীব্র তাপপ্রবাহ ছিল সেটার কিছুটা কমেছে, কিন্তু একেবারেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু রোদের যে তীব্রতা সেটা কিন্তু রয়ে গেছে। তবে এই যে রোদের তীব্রতা, এটা কিন্তু মানুষ একটু ইতিবাচক হিসেবে নিচ্ছে, কারণ যেটা বলছিলেন যে ধান কাটামারি কিন্তু শুরু হয়ে গেছে। একেবারে পুরোদমই শুরু হয়ে যায় নাই, তবে বর্তমানে কিন্তু ধান কাটামারি শুরু হয়ে গেছে। কৃষকরা সেই ধান তুলছেন তাদের গোলায়। এই ধান কাটা এবং মাড়াই করতে এবং সবশেষে শুকানোর জন্য যে রোদটা প্রয়োজন, সেই রোদটা কিন্তু পাচ্ছে কৃষকরা। সব মিলে এখনকার যে রোদ রয়েছে এটাতে কিন্তু আসলে কৃষকরা অনেকটা খুশি। কিন্তু যখনই আবার আকাশ মেঘ করছে তখন কেউ কেউ বলছে যে তাদের বৃষ্টির দরকার। কিন্তু আসলে যারা ধানের আবাদ করেছে, যাদের ধান তারা কাটছে, মাড়াই করছে, শুকাচ্ছে, তারা কিন্তু বলছে যে এই রোদটা খুব তাদের কিছু দরকারি। সবকিছু মিলে দীর্ঘদিন তাপপ্রবাহের পর মানুষ কিন্তু এখন কিছুটা হলেও স্বস্তিতে আছে। সারিকা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে সেখানকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। দর্শক, আপনারা জানেন বিমানের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক। হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে হজ সংশ্লিষ্ট সবাই বদ্ধপরিকর বলে জানান তিনি। বিমানে হজযাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান মন্ত্রী। বক্তব্য শেষে ফিতা কেটে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন তিনি। সকাল 7:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে প্রথম হজ ফ্লাইট। এবছর 85,257 জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে বিমান 42,629 জন হজ যাত্রীর পরিবহন করবে। হজের আগে 9 মে থেকে 10 জুন চালু করবে ফ্লাইট। দর্শক, হজের নিয়মাবলী লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। তারা বলেছে, নিয়ম অমান্য করলে ফেরত পাঠানো হবে দেশে। সেই সাথে পুনরায় সৌদি আরব প্রবেশে দেয়া হবে নিষেধাজ্ঞা। অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করলে করা হবে 10,000 রিয়াল জরিমানা। এছাড়াও বেআইনিভাবে হজ করার চেষ্টা করলে দেয়া হবে 6 মাসের কারাদণ্ড। আইন ভঙ্গকারীদের পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন সৌদির হজ ও উমরা মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে এবছর পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হতে পারে জুনের 14 তারিখ। দর্শক, এবারে হজ নিয়ে আমরা জানছিলাম, আমরা চলে যাচ্ছি আমরা অন্য প্রসঙ্গে। ধান থেকে চাল হয় তা সবার জানা থাকলেও বাঁশের চালের কথা অনেকেরই অজানা। হ্যাঁ দর্শক, এক ধরনের বাঁশের প্রজাতির ফুলের দানা থেকেই ভাত রান্না করে পেট ভরছেন দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। জানান, ভাত ছাড়াও পায়েস, আটা রুটি, ছাতু, এমনকি পোলাও তৈরি করা হয় এই চাল থেকে। পুষ্টিবিদরা বলছেন, বাঁশের ফুলের দানার এই চালে রয়েছে নানান পুষ্টি ও ঔষধি গুণ। বিপুল সরকার সানের রিপোর্ট। ফুটেছে পৃথিবীর সবচেয়ে বড় ঘাস বাঁশের ফুল, যেন বেজেছে বিদায়ের বাঁশরি। প্রায় 50 বছরে একবার ফুল ফোটার পরপরই মারা যায় এই বাঁশের গাছ। 40 ধরনের বাঁশ প্রজাতির মধ্যে মাত্র 2 ধরনের প্রজাতির এজন্য শেষ উপহার।
তাই তো এই ফুলের দানা সংগ্রহের জন্য বাঁশঝাড়ে এসেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লালদিঘি গ্রামের সাঁওতাল জাতিগোষ্ঠী। সেই দানা কুটে বেছে চাল বের করে উনুনে চড়িয়েছেন সাঁওতাল গৃহিণী। ধানের পরিবর্তে এই বাঁশের চালের ভাতেই অন্নের যোগান হচ্ছে তাদের পরিবারের। শুধু ভাত নয়, আটার রুটি, ছাতু, পায়েস, এমনকি পোলাও রান্না হয় এই চাল থেকে। ভাত রান্না করে খাইছি, ছাতু কুটে খাইছি, আটা কুটে খাইছি, ওইভাবে মানে চলছি। তা ওই বছরে আমরা শিখে ফেলাইছি, তা আবার ফির এই বছর এই যে বাঁশের ফুল দেখলাম, তা আমরা করলাম না, আমরা যাব, ওটাতে চাউল বের হয়, তাহলে ওটা গেলে ওটা নিয়ে আনলে আমার কষ্টটা না কিছুটা দূর হবে। আগে ছিল এটা দাদার আমলের থাকে, এখন করে আইছে তো আরো খাইছি, তোর বাপের বিয়ে খাইছি, বিয়া ভাত রাঁধেছি। অভাবের তাড়নায় বাঁশের দানা সংগ্রহ করে খাবার প্রচলন করেছিলেন বলে জানান তারা। আগেকার মানুষ আমাদের খুব অভাব অনটন ছিল, এই জন্য মানে আমাদের দাদা শ্বশুর আগে দেখছে যে এটা থেকে মানে ধান হয়, আর ও ঝাড়ে নিয়ে আসছে, ওটাই মানে খাইছে। এখন ওটাই আমাদের মানে স্বামী বা শ্বশুর ভাসুরেরা দেখছে, ওটাই আমাদেরকে এখন নিয়ে গেছে, আমরা নিয়ে আসছি। আগে তো মেল ছিল না, আগে ঢিকিতে কুটছি, হ্যাঁ ওই ঢিকিতে কুটে তখন ওগুলো মানুষ খাতো না। এখনো মোটামুটি মানুষ যারা অভাবী মানুষ তারা এখনো ওগুলো খায় আর। পুষ্টি বিজ্ঞানীদের দাবি, প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ এই চাল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি হাড়ের স্থায়িত্ব বৃদ্ধি পায়। পুরুষের প্রজনন ক্ষমতা ধরে রাখতেও এই চালের ভূমিকা আছে বলে জানান তারা। প্রোটিনের পরিমাণ এখানে এই বাঁশ থেকে যে চাল হয় 9 থেকে 11%, যেটা আমাদের নর্মাল ভাতের চেয়েও বেশি, এবং ফ্যাটের পরিমাণও কম, এবং বিভিন্ন ধরনের ভিটামিন আছে, অ্যামাইলোজ আছে, স্টার্চ আছে। এগুলো থাকার ফলে এখানে অনেকগুলো হেলথ বেনিফিট আছে, যেমন এটার পুরুষত্ব বৃদ্ধি করতে পারে, অ্যান্টি ডায়াবেটিস হিসাবে ইউজ হয়, আরও হাড়ের স্থায়িত্ব বৃদ্ধি করতে পারে। পুষ্টি সমৃদ্ধ হওয়ায় এই বাঁশের চাল পরিকল্পিতভাবে চাষাবাদের পরামর্শ সংশ্লিষ্টদের। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। দর্শক, এই ছিল কিউ স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।